এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ গ্রাম বাংলার ভূতের গল্প বাই 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন সাগর কুমার পাঠকের লেখা ঝড়ের রাতে লোডশেডিং। গল্পটা গ্রাম বাংলার, তবে একটু ভিন্ন স্বাদের। আশা করি সবাই খুব এনজয় করবেন। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে রয়েছে বর্ণালী, মধুরা, প্রদীপ্তা, নীল, আদিত্য, সৌরভ রায় ফ্রম কিংবদন্তি, শুভদীপ, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। এই গল্পটাতে একটা নতুন সফটওয়্যার দিয়ে আমরা একটা 3D এক্সপিরিয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করেছি। দেখবেন, শুনবেন, মাঝে মধ্যে বুঝতে পারবেন। খুব সামান্য, খুব লিমিটেডভাবে ইউজ করেছি, কারণ সফটওয়্যারটা নতুন, এখন আমরা পুরোপুরি এক্সপ্লোর করতে পারিনি। আর এটা সম্ভব হয়েছে কিন্তু আমাদের চ্যানেলের মেম্বারদের জন্য। আ বিগ শাউট আউট টু ইউ গাইজ, কারণ তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমরা এই সফটওয়্যারটাকে পারচেস করে এই জিনিসটাকে ক্রিয়েট করেছি, যাতে লিসনিং এক্সপিরিয়েন্সটা আরও এনগেজিং, আরও ইমার্সিভ হয়। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের এপিসোড। আড্ডা হবে একেবারে গল্পের শেষে। পরীক্ষা শেষ, কদিন নিশ্চিন্ত। ভাবল সিদ্ধার্থ, কল করল অর্ককে। কিরে, কোথায় আছিস? একবার আসতে পারবি? ওই ধর ওই 7টা নাগাদ। কেন, কোনো দরকার আছে নাকি? আয়, তারপর বলছি। আর আসার সময় রাজকেও নিয়ে আসবি। আমি দীপকে ডেকে নিচ্ছি। ঠিক আছে, আমি কিছু খাবার আনবো তাহলে। কেন রে, আজ হঠাৎ এই দিলদরিয়া হয়ে উঠলি যে? এসে বলছি, তবে কাউকে এখন কিছু বলার দরকার নেই। ঠিক আছে, রাখছি। দীপের ফোন ঢুকছে। কলটা কেটে দীপের ফোনটা রিসিভ করল সিদ্ধার্থ। দীপ কিছু বলার আগেই বলে উঠল, শয়তান কা নাম লো আর শয়তান হাজির। যা বাবা, আমি আবার কি করলাম যে আমায় শয়তান বললি? আরে না না, তুই কিছু করিসনি। এইমাত্র অর্ককে বলছিলাম তোকে ফোন করব, আর তোর ফোনটা এলো। হ্যাঁ, জানিস তো, একেই বলে হচ্ছে টেলিপ্যাথি। অবশ্য তোরা তো আবার এসব কিছুই মানিস না। আমার মানায় কি আসে যায় ভাই, তুই তো মানিস, তাহলেই হবে। আচ্ছা, কি জন্য আমায় ফোন করতিস? আজ সন্ধ্যায় কি করবি? চলে আয় আমার এখানে। অর্ক আর রাজও আসছে। পরীক্ষা শেষ, আয় জমি আড্ডা মারবো। ও আচ্ছা, কিন্তু আরে এত কিন্তু কিন্তু করিস না তো। এখন তোর কি কাজ আছে? হ্যাঁ, না মানে ওই, আজ আসলে পরীক্ষা শেষ তো, তাই ভেবেছিলাম যে একটা জায়গায় যাব আর কি। কাল চলে যাবি, সবাই আসছে, অনেকদিন আড্ডা হয়নি, চলে আয় ভাই। হ্যাঁ ঠিক আছে, তবে তবে শোন, আমি কিন্তু ওই রাত 9টার মধ্যে বেরিয়ে আসবো কিন্তু, না হলে আবার মা প্রচণ্ড রাগ করবে আমার ওপর। ঠিক আছে, তাই হবে, আগে আয় তো। ওরা চারজন সেই স্কুল জীবন থেকে বন্ধু। গ্রামের স্কুলের গণ্ডি পেরিয়ে এখন দীপ ছাড়া বাকি তিনজন একসাথে শহরের কলেজে পড়ে। দীপ উচ্চ মাধ্যমিকের পর পড়া ছেড়ে দিয়েছে। ওদের আর্থিক অবস্থা ভালো নয়। ওর বাবা জজমানি করত, তবে শরীর এখন এত খারাপ যে আর বেরোতে পারেন না। তাই দীপ বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে পুরোহিতগিরি করে। সিদ্ধার্থ গ্রামের খুবই বড়লোক ঘরের ছেলে হলেও কোনো পয়সার অহংকার নেই। আসলে এই চার বন্ধুর বন্ধুত্বের মধ্যে তাদের আর্থিক বৈষম্য কোনোদিনই বাধা হয়ে উঠতে পারেনি। ওরা সবসময় সুযোগ পেলে এক জায়গায় হওয়ার চেষ্টা করে। সন্ধ্যাবেলা টক টক আওয়াজ হতেই দরজা খুলে সিদ্ধার্থ দেখল রাজ আর অর্ক দাঁড়িয়ে আছে। আয় আয়, ভেতরে আয়। কিরে, পুরুত মশাই আসেননি? এই রাজ, তোর না সবসময় ওই দ্বীপের লেগ পুলিং করাটা আমার মোটেই ভালো লাগে না। আরে যতই হোক, ও তো আমাদের ছোটবেলার বন্ধু নাকি? আরে আমি ইয়ার্কি মারছিলাম, এত সিরিয়াস হচ্ছিস কেন? না রে রাজ, সেদিনকে দীপ ফোনে প্রচণ্ড দুঃখ করছিল। তুই নাকি কবে ওকে সবার সামনে কুসংস্কারাচ্ছন্ন একটা
বিকট বলে আজে বাজে কথা বলেছিস। বেশ করেছি। সেদিন দেখি ওই বিয়ে বাড়িতে দীপ ভূত প্রেত প্রেতাত্মা এইসব নিয়ে কিছু বকুনি যাচ্ছিল, তাই আমি আর নিজেকে সামলাতে পারিনি। এই জন্যই ও আজকাল আমাদের আড্ডায় আসতে চায় না। আজও অনেক বাহানা করছিল, আমি অনেক কষ্টে বুঝিয়ে রাজি করেছি। আজ ওকে প্লিজ এমন কিছু বলিস না কিন্তু রাজ। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে। এই ঘরে তো ঢুকতে দিবি নাকি সেলসম্যানের মতো বাইরে দাঁড় করিয়ে রাখবি? আরে না না, আয় তোরা ভেতরে আয়। এমন সময় দীপ ঘরে ঢুকল। ওরা চুপ করে গেল। সিদ্ধার্থ বলল, আয় দীপ, এতক্ষণ তোর কথাই হচ্ছিল। তোর হাতে ওটা কি রে দীপ? নারকেল নাড়ু মা পাঠালো তোদের সবার জন্য। কাকিমা কোথায়? মা বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে, ফিরতে দেরি হবে। কেন বলতো? না আসলে ওই মা তোর বাবার শরীর খারাপের কথা শুনে ঠাকুরের ফুল পাঠিয়েছে কিছু। বলে পাঞ্জাবির পকেট থেকে শাল পাতায় একটা মোড়ক বার করে। রাজ কিছু একটা বলতে যাচ্ছে বুঝতে পেরে অর্ক তার হাতটা টেনে ধরে। দীপ কিছুটা আন্দাজ করলেও মুখে কিছু বলে না। সিদ্ধার্থ বলল, কিরে অর্ক, কি যেন আনার কথা ছিল? বড় মামা এসেছে বলে আজকে দেশি মুরগি রান্না হয়েছিল অনেকটা, আর মা অনেকগুলো পরোটা করে দিয়েছে। বলে হাতের থলেটা দেখায় অর্ক। আয় বস, আমি পাখাটা বাড়িয়ে দিই। যা গরম পড়েছে, কে জানে কবে যে বৃষ্টি হবে। আরে শোন শোন, এই তোরা আগে এই নাড়ুগুলো খাতো, তারপর বাকি খাবার খাওয়া হবে। বলে দীপ সবাইকে নাড়ু ভাগ করে দেয়। সিদ্ধার্থ বলে, আচ্ছা অর্ক, তুই আজ হঠাৎ আমাদের সবাইকে খাওয়াচ্ছিস কেন বলতো? বলবো, কিন্তু তোরা কাউকে বলবি না, প্রমিস কর। আরে না না, বল না ভাই, একদম গিলে নেব। তমালিকে আমি কলেজে প্রপোজ করেছিলাম, সেটা তো তোরা জানিসই। কালকে বিকেলে দেখলাম ও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আমায় ইশারা করতে আমিও গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ালাম। ও ফিসফিস করে বলল যে আমি রাজি, আরে সাবাস। কিন্তু কোনোভাবেই যেন আমাদের কথা জানাজানি না হয়। তুমি তো জানো আমার বাবা কি ভয়ঙ্কর লোক। যদি জানতে পারে যে আমি তোমার সাথে প্রেম করছি, তাহলে আমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেবে। আমিও তোমায় খুব পছন্দ করতাম, কিন্তু ওই বাবার ভয় রাজি হয়নি। তাহলে এখন হ্যাঁ বললো যে? শোন শোন, বলছি আমি। ও বলল, আমাদের তো পরীক্ষা শেষ, তুমি এবার একটা চাকরি করবে নিশ্চয়ই। যতদিন না তুমি চাকরিটা পাও ততদিন আমাদের ব্যাপারটা গোপনই থাকবে। হ্যাঁ, তবে তুমি কিছু একটা চাকরি বাকরি পেলেই আমি তোমার সঙ্গে ঘর বাঁধবো। তমালি, আমি তোমায় কথা দিচ্ছি, আমার ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া আর কেউ আমাদের কথা জানবে না। তবে তুমিও সাবধানে থেকো। তোমার বাবার পরিচিত কেউ যেন আমাদের কথা কখনো জানতে না পারে। আর একান্ত প্রয়োজন ছাড়া আমরা কখনোই দেখা করব না। আমাদের যা কিছু যোগাযোগ সবটা থাকবে ফোনে, আর প্রতিদিন নিয়ম করে মেসেজগুলো ডিলিট করে দিও, ব্যাস। ঠিক আছে, তাই হবে। তবে না, তুমি একটু সাবধানে থেকো, বুঝলে? কেন জানি না, আমার বড় ভয় করছে। ভয় পেলে ভালোবাসা যায় না তমালি। বুঝলাম, তাই তুই আজ আমাদের খাওয়াচ্ছিস, বলল রাজ। এমন সময় ঝপ করে চারিদিক অন্ধকার হয়ে গেল। সিদ্ধার্থ মোবাইলের টর্চটা অন করে ঘরের বাইরে বেরিয়ে গেল। একটু পরে ঘরে ঢুকে বলল, পুরো গ্রাম অন্ধকার, ট্রান্সফরমার জ্বলে গেছে শুনলাম, সারাতে সময় লাগবে। এই আলোটা না আসলে তো খাওয়াও যাবে না। আরে তাহলে এই খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাবে, পরে আর ভালোই লাগবে না খেতে। আচ্ছা, এক কাজ করলে হয় না? আমাদের নদীর পাড়ে গিয়ে বসলে হয় না? যা গরম ঘরে, বেশ একটা পিকনিক পিকনিক আমেজ হবে, কি বলিস ভাই? ওরা খাবারগুলো নিয়ে সিদ্ধার্থের বাড়ি থেকে বেরিয়ে গেল। আশপাশটা ঘুটঘুটে অন্ধকার, তার উপর আকাশটা কালো মেঘে ঢেকে আছে। চাঁদ এখনো ওঠেনি। ওরা কিছু দূর যাওয়ার পর সিদ্ধার্থ বলল, এই যা, থালাটা আনা হয়নি রে, আর জলও তো লাগবে দেখছি। তোরা এগো, আমি আসছি জল আর থালাটা নিয়ে। কোথায় যাবি? আরে এই রাস্তার বাদিকে কিছুটা গেলেই তো অবনী জেঠুর বাড়ি। আমি ওই জেঠুর বাড়ির কলা বাগান থেকে কলা বাঁধা আর ওই টিউবওয়েলের ঠান্ডা জল নিয়ে আসছি। তোরা এগো না, আসছি।
রাজ পিচের রাস্তাটা ছেড়ে মোরামের রাস্তা ধরল। অবনী জেঠু ওর নিজের জেঠু নয়, বাবার মাস্তুতো দাদা। জেঠু এমনি খারাপ নয়, কিন্তু খুব কিপটে আর খিটখিটে। তবে জেঠিমা খুব ভালো। বলতে গেলে জেঠিমার জন্যই যোগাযোগটা এখনো আছে, নইলে কেউ আর জেঠুর মুখোমুখি হতে চায় না। অন্ধকারে পথ চলছিল রাজ। গ্রামের এদিকটা খুবই নির্জন, আশেপাশে ঝোপঝাড়ে জোনাকি জ্বলছে। ইতিমধ্যে ঝিঁঝির ডাকও শুরু হয়ে গেছে। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালাতে গিয়েও ও দেখল চার্জ একদম কমে এসেছে, তাই বাধ্য হয়ে সেটা আর জ্বালালো না। জেঠুর বাড়ির দরজা হাট করে খোলা। একা একাই ঘরে ঢুকেও দেখল জেঠিমা বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, পাশেই একটা লণ্ঠন জ্বলছে। কি মনে করে রাজ জেঠিমার মাথায় হাত দিল। বেশ গরম ও ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে বৃদ্ধা চোখ মেলে তাকালেন। কে? ও তুই? তা কখন এলি বাবা? তোমার তো দেখি জ্বর। জেঠু কোথায়? কি জানি, মনে হয় ওষুধের দোকানে গেছে। বিকেলে তো বাগানে কি সব করছিল, বলল তো ওষুধ আনতেই যাবে। আচ্ছা আচ্ছা। আমার শরীরের যা অবস্থা ঠিক জানি না। তা তুই কি করতে এলি বাবা? রাজ এবার তার আসার কারণ খুলে বলে। তুই যা লাগবে আর তার সাথে এই হ্যারিকেনটা সঙ্গে নিয়ে যা, কাল দিয়ে যাবি। রান্নাঘরে দেখ, একটা বড় মোমবাতি আছে, ওটা একটু ঘরে জ্বালিয়ে দিয়ে যা। জেঠু যদি রাগ করে? তোর জেঠুর রাগের কাতায় আগুন, এসব আমি একদম পরোয়া করি নে। আজ নিজের ছেলে যদি নিত তাহলে কি বলতো শুনি? রাজ জানে জেঠু জেঠিমার একমাত্র ছেলে 10 বছর বয়সে জলে ডুবে মারা যাওয়ার পর জেঠিমা তার কোনো আবদারি ফেলতে পারে না। তাই বড় মোমবাতিটা জেলে রান্নাঘর থেকে একটা বড় নাইলনের ব্যাগ নিয়ে তার মধ্যে জলের বোতল আর একটা ছুরি পুড়ে হ্যারিকেনটা উঁচু করে তুলে ধরে জেঠুদের বাগানে প্রবেশ করল। কলা বাগানটা বাগানের শেষ প্রান্তে। হ্যারিকেনটা পায়ের কাছে নামিয়ে রেখে একটা বড় দেখে কলা পাতা কাটছিল সে। এমন সময় টের পেল অন্ধকারে একটা ছায়া তার পেছনে এসে দাঁড়িয়েছে। ভয়ে তার হাতটা স্থির হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু আগন্তুক তার ঠিক পেছনেই এমনভাবে এসে দাঁড়িয়েছে যে তার অস্তিত্ব টের পেলেও তাকে সে দেখতে পাচ্ছে না। খুব অস্বস্তি হতে লাগলো তার। কিছুটা কায়িক পরিশ্রমও হয়েছে। জামার ভেতরে দরদর করে ঘামতে শুরু করলো রাজ। এমন সময় তার চেনা রুক্ষ খ্যানখ্যানে গলায় একটা কথা ভেসে এলো। সন্ধ্যাবেলা কলা পাতা কাটতে এসেছিস? সারাদিন কি করছিলিস রে? অবনী জেঠু। তার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো। আসলে জেঠু একটা কলা পাতা আর একটু জল নিতে এসেছিলাম। কারেন্ট তো নেই, তাই নদীর পাড়ে একটু বন্ধুরা মিলে একটু খাওয়া দাওয়া করবো, তাই আর কি। তাই বলে এই রাতের বেলা? জানিস না আমার কলা বাগানে সাপের খুব উপদ্রব? রাজ বুঝল জেঠু আসলে সাবধান বাণীর আড়ালে এই কলা পাতা নেওয়ার ব্যাপারে আপত্তি আছে, সেটা বুঝিয়ে দিতে চায়। সে দুটো হু হা করে আর কথা না বাড়িয়ে মাটিতে উবু হয়ে কলা পাতাটা কেটে ছুরি দিয়ে টুকরো করতে লাগলো। কাজ মিটলে টুকরোগুলো বড় নাইলনের ব্যাগটায় ঢুকিয়ে হ্যারিকেনটা হাতে নিয়ে যেই উঠে দাঁড়ালো, দেখল জেঠু নেই। তার মানে চলে গেছে।
কিন্তু হাঁটতে গিয়েই হঠাৎ হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল রাজ। কোনো রকমে সামলে নিয়ে কিসে একটা হোঁচট খেয়েছে সেটা দেখার জন্য হ্যারিকেনটা একটু নামিয়ে ধরতেই দেখল একজন মানুষ পড়ে আছে। হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে পড়ে থাকা মানুষটার মুখের ওপর ধরল রাজ। অবনী জ্যাঠা। তা কি করে হয়? মাত্র কয়েক মিনিট আগেই তার সাথে দেখা হয়েছে যে। একটা হিস হিস শব্দ কানে এলো তার। নিজের পা দিয়ে মাটিতে কয়েকবার সজোরে আঘাত করল রাজ। হ্যারিকেনটা উঁচু করে তুলে ধরে দেখল সরসর করে এঁকে বেঁকে দূরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে গোখরো সাপটা। এত তাড়াতাড়ি সাপের কামড়ে কি মানুষের মৃত্যু হতে পারে? আরে জেঠু যে মারা গেছে সেটাই বা সে ভাবছে কেন? কাছে গিয়ে জেঠুর বুকে নিজের কান পাতল ও। কিচ্ছু শুনতে পেল না। কলা বাগান থেকে দৌড়ে বেরিয়ে আশেপাশের লোকজনদের ডাকতে শুরু করলো। তারপর নিজের বন্ধুদের ফোন করলো। আধ ঘন্টার মধ্যে সবাই জড়ো হলো। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তারা জানালো উনি বেশ কিছুক্ষণ আগেই মারা গেছেন। কিন্তু ডেথ সার্টিফিকেট পেতে গেলে শহরের বড় হাসপাতালে যেতে হবে। রাজের বাবা আর দু একজন সঙ্গে যাবেন বলে ঠিক হলো। ওরা চারজন কি করবে? ওদের কোনো কাজ নেই। তাই আবার সবাই নদীর ধারে এলো। কারোর আর খেতে ইচ্ছে করল না। ঘটনাচক্রে খাওয়ার প্রবৃত্তিটা নষ্ট হয়ে গিয়েছে আসলে। তবু অর্কর খারাপ লাগবে ভেবে ওরা সবাই অল্প করে নিল। অন্যদিন বেশ নদীর ধারে লোকজন থাকলেও আজ কেউ নেই। গরমে নদীর জল অনেকটাই শুকিয়ে এসেছে। নদীর মধ্যে ইতিমধ্যেই বেশ কিছুটা চড়া পড়ে গেছে। মেঘের গুমোট ভাবটা কেটে ঝোড়ো হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে। তাড়াতাড়ি খেয়ে বাড়ি যাই সবাই। চ। আরে দাঁড়া না, এখনো তো বৃষ্টি শুরু হয়নি। এই না রে, আমি যাই। মা না হলে খুব চিন্তা করবে, বুঝলি? বলে উঠে দাঁড়ালো দীপ। তারপর সামনের দিকে তাকিয়ে বলল, বলছি তোরা কি আর খাবি? সবাই যখন বলল তারা আর খাবে না, তখন দীপ কলা পাতায় মুড়ে খাবারের অবশিষ্টাংশ নিয়ে নদীর পাড় ধরে হাঁটা লাগালো। বাকিরা খুব স্বাভাবিক কৌতূহল বশত হাত ধুয়ে চলল ওর পিছু পিছু। আসলে ওদিকটা গ্রামের শ্মশান। আর বেশ কিছুটা পথ হেঁটে দীপ হাজির হলো ওখানেই। দীপ বলল, তোরা এখানেই থাক, আমি একটু আসছি। কিছুটা এগিয়ে দীপ কালু কালু বলে চিৎকার করে কাকে যেন ডাকতে লাগলো। একটু পরে যে হাজির হলো তাকে রীতিমতো একটা বাছুর বলা চলে। কিন্তু ওরা চমকে উঠে দেখল কালো রঙের প্রকাণ্ড একটা কুকুর। এই নিকষ কালো অন্ধকারেও তার চোখ দুটো যেন সবুজ ফাটার মতো জ্বলজ্বল করছে। নেহাত সবাই একসাথে আছে তাই, না হলে এই মূর্তিমান জমের মতো কালো কুকুরটার একা মুখোমুখি হলে পিলে চমকে উঠত সবার। দীপ এদিকে পরম মমতায় নিজের হাতে কালুকে খাওয়াতে শুরু করেছে। সেও বাধ্য কুকুরছানার মতো লেজ নাড়াতে নাড়াতে দীপের হাত থেকে খাবার খাচ্ছে। খাওয়া শেষ হলে কুকুরটা অন্ধকারে মিলিয়ে গেল। শ্মশানের পাশের পুকুরে হাত ধুয়ে দীপ ওদের পাশে এসে বসল। এই চল, এবার অনেক রাত হয়ে গেছে, চল চল চল। এবারে তোর মা বকবে না? আরে আমি তো কালুকে খাওয়াবার জন্যই তাড়াতাড়ি চলে আসছিলাম। ও আসলে মাংস খেলে আমি ওই কালুকে না দিয়ে খাই না আর কি। শ্মশানে আমি প্রায়ই আসি, জানিস। এখানে এক যোগী বাবা আসেন, তার কাছে আমি তন্ত্র শিক্ষা করতে চাই। কিন্তু বাবা কাউকে সব শেখান না। একদিন বাবাকে দেখি উনি কালুকে নিজের হাতে খাওয়াচ্ছেন। ওনার দেখা দেখি একদিন আমিও খাওয়াই। সেই শুরু। তারপর অনেকবারই খাইয়েছি। আসলে প্রথম ভয় পেতাম, তারপর এখন আর সেরকম ভয় লাগে না আর কি। এমন সময় একটা দমকা বাতাস এলো।
তাতে মানুষ পোড়া গন্ধ। সিদ্ধার্থ বলল, মরা পোড়ানোর গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। এই চল বাড়ি চল। ঝোড়ো হাওয়ার সাথে বড় বড় গাছপালাগুলো পাগলা হাতির মতো দুলছে। কালো মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে গিয়েছিল আগেই, সাথে বৃষ্টি শুরু হয়েছে। সাদা চাবুকের মতো বিদ্যুতের আলো ঝলসে উঠছে বারবার। ধুলোবালিতে কিচমিচ করতে লাগলো সবার মুখ। এখনো কারেন্ট আসেনি। এখান থেকেই ওদের সবাইকে আলাদা হয়ে যেতে হবে। রাজ আর অর্ক চলে গেল। দীপ সিদ্ধার্থদের দুটো বাড়ি পরেই থাকে। দুজন এবার দৌড়তে শুরু করলো। এখনো অনেকটা যেতে হবে। বাড়ির প্রায় কাছে চলে এসেছে সিদ্ধার্থ আর দীপ। বড় বড় বৃষ্টির ফোঁটা গায়ে এসে এর মধ্যেই ভিজিয়ে দিয়েছে ওদের। এ সময় ওদের পথ রোধ করে দাঁড়ালো কয়েকটা লোক। বিদ্যুৎ চমকের আলোয় এদের মধ্যে একজনকে চিনতে পারল সিদ্ধার্থ। সুভাষ রায়, ওর বাবার ব্যবসার অংশীদার। লোকটা সুবিধের নয়, তবে ওর বাবা কিছুটা বাধ্য হয়ে লোকটাকে ব্যবসার সঙ্গী করেছে। না হলে এ গ্রামে ব্যবসা করা যাবে না। সুভাষ বলল, সিধু শোন, তোর সাথে কথা আছে। বলো কাকু। ওই অর্ক ছোড়াটা তোর বন্ধু হয় না? হ্যাঁ, কেন কাকু? ছোঁড়াটাকে বল আমার মেয়ের থেকে দূরে থাকতে। কি আছে ওর? হ্যাঁ, আমি তমালির ভালো জায়গায় বিয়ে ঠিক করেছি। ওর মতো হাড় হাবাতে স্কুল মাস্টারের ছেলের সাথে আমি কোনোদিনই আমার মেয়ের বিয়ে দেব না। ওরা দুজন দুজনকে ভালোবাসে। এই শুনুন, এই পরকে দোষারোপ করার আগে আগে নিজের ঘরটা সামলান, বুঝেছেন? বলে উঠল দীপ। তুই থাম পুরুতে বেটা, নিজেকে কি মনে করো? ওর বিয়ে দিয়ে মোটা দক্ষিণা পকেটে পুরবি? ভালো করে শুনে রাখ তোরা, বেশি বাড়াবাড়ি করলে না একেবারে। সুভাষ চুপ করে গেল। পাশ থেকে একজন ষণ্ডা লোক এগিয়ে এসে দীপের কলার চেপে ধরল। এই, তোর বন্ধুকে বলবি এরপর আমাদের মেয়ের আশেপাশে দেখলে না একেবারে টুকরো করে ফেলবো। সিদ্ধার্থ সভয়ে লক্ষ্য করে তার হাতে উঠে এসেছে একটা চকচকে বড় ছুরি। বিদ্যুতের ঝলকে সেটা একবার ঝলসে উঠল। সুভাষ রায়ের মাথার পাশ থেকে একজন ছাতা ধরে রাখলেও ওরা দুজনে তখন ভিজে সপ সপ করছে। দলটা চলে গেলে কোনো রকমে কাঁপতে কাঁপতে ওরা দুজন বাড়ি ফেরার পথ ধরল। এ নিয়ে কেউ বাড়িতে কোনো কথা বলবে না। আর দুজনে কাল সকালে ওরা অর্কর বাড়ি যাবে এ নিয়ে কথা বলতে। রাজকেও ডেকে নেবে, তবে ওকে এখন কিছু বলবে না। সারা রাত মুষলধারে বৃষ্টির পরদিন আকাশ একেবারে ঝলমলে। সিদ্ধার্থ সকাল 9টা নাগাদ দীপকে নিয়ে অর্কর বাড়ি গেল। ঘটনাচক্রে দীপের আর কি একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে আর যাওয়া হলো না। অর্করা আগে যে স্কুলে পড়ত, সজলবাবু মানে অর্কর বাবা সেই স্কুলে শিক্ষকতা করেন। ওরা স্যারকে প্রণাম করল। আরে থাক থাক থাক, তোমরা সব ভালো আছো তো বাবা? তা তোমার তোমার পরীক্ষাটা কেমন হলো? ভালো স্যার। অর্ক কোথায়? অর্ক ও একটু ওই কমল স্যারের বাড়ি গেছে। ওর ফিরতে একটু দেরি হবে, তোমরা ততক্ষণ বসো, আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসি, কেমন? এই না না মাসিমা, ও অত ব্যস্ত হবেন না, আমরা বরং আসি। আসলে বলবেন যেন আমাদের একবার ফোন করে। আসলে ওকে সকাল থেকে ফোনে পাচ্ছি না। ও হঠাৎ আজ কমল স্যারের বাড়ি গেল কেন? পরীক্ষা তো শেষ। ওই তো বলল স্যারের শেষ মাসের মাইনে নাকি দেওয়া হয়নি, আর কার সঙ্গে নাকি জরুরি কথা আছে। ওরা বাইরে বেরিয়ে এলো। সিদ্ধার্থ বলল, বুঝেছি ও কেন কমল স্যারের বাড়ি গেছে। ওখানে তমালিও পড়ে, নিশ্চয়ই ওর সাথে কথা বলার জন্য গেছে। ওই তো
রাজও এসে গেছে। রাজ আসতে ওরা ওকে সব কথা বলল। তোরা এখন কোথায় যাবি? কমল স্যারের বাড়ি। অর্ককে সাবধান করা দরকার। ঠিক বলেছিস দীপু। ওরা তিনজন পা চালালো, কিন্তু কিছুটা এগোতেই ওরা থমকে গেল। ফুটবল মাঠের ও প্রান্তে একটা ভিড় জমে গেছে। কি একটা অদ্ভুত আশঙ্কায় ওরা ভিড় ছেড়ে গিয়ে দেখল অর্ক রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে ঢালে পড়ে আছে। ওর চোখের পাশটা ফুলে গেছে, ঠোঁটের কোণে রক্ত, জামাতেও রক্তের ছিটে লেগেছে, জামাটা ছিঁড়ে গেছে। লোকজনের কথাবার্তায় জানা গেল একটু আগে কয়েকজন গুন্ডা মিলে অর্ককে রাস্তায় একা পেয়ে খুব মারধর করেছে। একজন সেটা দেখতে পেয়ে চিৎকার করে লোক জড়ো করার আগেই ওরা পালিয়ে গেছে। তবে লোকগুলো যে সুভাষ রায়ের পোষা সেটা সবাই জানে। বড়দের কয়েকজনের সাথে ওরা তিনজন অর্ককে ধরাধরি করে টোটো ডেকে স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিল। সেদিন সন্ধ্যাবেলা ওরা সবাই অর্কর বাড়িতে বসেছিল। আগের দিন অবনী জেঠুর মৃত্যু আর আজ এই ঘটনায় সবার মুখ ফ্যাকাশে। এদিকে ডাক্তারবাবু বলেছিলেন ওকে কদিন হাসপাতালে ভর্তি রাখতে, কিন্তু অর্ক প্রায় জোর করেই ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বাড়ি চলে এসেছে। আচ্ছা, তুই যে তমালির সাথে দেখা করতে কমল স্যারের বাড়ি যাচ্ছিস, সেটা ওর বাড়ির লোকেরা জানলো কিভাবে? আসলে আগের দিন বিকেলে তমালি বাড়ি গিয়ে দেখে ওর বাবা ইতিমধ্যে ওর বিয়ের ব্যবস্থা করে ফেলেছে। ও তাতে আপত্তি জানিয়ে আমার কথা জানায়। কাল রাতে ওর সাথে কথা বলে আজ সকালে তমাল স্যারের বাড়ি আসতে বলি, ভবিষ্যতে কী করা হবে তার প্ল্যান করার জন্য। তমাল স্যারের বাড়ি থেকে বেরিয়ে ওই মাঠের পাশে রাস্তাটা ধরেই ওরা আমায় সবাই মিলে ঘিরে ধরে। মনে হয় ওরা তমালিকে ফলো করে এসেছে। আমার মনে হয় তোর এখন এখানে কদিন না থাকাই ভালো। না, এত সহজে আমি হার মানব না। আমি ঠিক করেছি কালই তমালিকে বিয়ে করে এখান থেকে চলে যাব। বলিস কি? কিরে দীপু, তুই পারবি না আমাদের বিয়ে দিতে? হ্যাঁ, ভালো করে ভেবে দেখেছিস তো অর্ক? ওর বাবা কিন্তু খুব পাওয়ারফুল লোক। দেখ শুধু, আমরা দুজনেই সাবালক। আমরা বিয়ে করেই পুলিশের কাছে নিরাপত্তা চাইব। আমার রাতুলদা, মানে আমার মাস্তুতো দাদা, পুলিশের বড় অফিসার। আমি বিয়ে করে কলকাতায় ওর বাড়িতে চলে যাব। দরকারে কোর্টের শরণাপন্ন হব। আমার সাথে দাদার কথা হয়ে গেছে। তমালি রাজি তো? হ্যাঁ, ওরা তমালির ফোন কেড়ে নিয়েছে। তবে ও ওর কাজের মাসির ফোন থেকে আমার সাথে যোগাযোগ করেছিল একটু আগে। ও রাজি আছে, ও রাজি আছে। কবে বিয়ে করতে চাস? যত তাড়াতাড়ি সম্ভব। ওসব তিথি নক্ষত্র দেখে লাভ নেই। মন্দিরের ঠাকুরকে সাক্ষী রেখে বিয়ে করব আমরা। তারপর কলকাতায় চলে যাব দাদার কাছে। দাদা একটা কাজের ব্যবস্থাও করেছে, বৌদিও রাজি আছে। এমন সময় অর্কর মা ওদের সামনে এসে দাঁড়ালেন। ভেবেছিলাম একমাত্র ছেলের বিয়ে ধুমধাম করে দেব, কিন্তু এখন আমার ছেলের ইচ্ছে আমরা আর বাধা দেব না। শুধু তোমরা একটু পাশে থেকো, আমার বড্ড ভয় করছে। কোনো চিন্তা নেই কাকিমা, আমরা আছি তো। আর ওরা সাহস পাবে না। এমনিতেই ওদের গায়ের লোক দেখতে পারে না, আর অর্কর গায়ে হাত দেওয়াতে সবাই ভালোই ক্ষেপে আছে। আর কাকু তো ওদের নামে এফআইআর করেছে। বাবা বলছিল তমালির বাবা নাকি ঘটনার পর থেকেই বেপাত্তা। শোন, আমি কালকে বিয়ে করব। কাল রাত 10টা নাগাদ ওই শ্মশানের কালী মন্দিরে আমার বিয়ে। ওদিকে রাতে বিশেষ কেউ যায় না। দীপু, তুই বিয়ের দিকটা দেখবি, আর তোরা দুজন বাকিটা সামলাবি। পরদিন ভোরবেলা আমি প্রথম ট্রেন ধরে তমালিকে নিয়ে কলকাতায় চলে যাব।
পরদিন রাত 9:30 নাগাদ সিদ্ধার্থ বের হলো। দীপু সন্ধ্যাবেলায় বলে গেছে ও আগেই চলে যাবে শ্মশানকালীর মন্দিরে। সেখানে যোগী বাবা ওদের বিয়ে দিতে রাজি হয়েছেন। সিদ্ধার্থ দীপুর হাতে কিছু টাকা দিয়েছে সব জোগাড় করে রাখার জন্য। রাজ বলেছে মিষ্টি নিয়ে আসবে। ওদের প্রিয় বন্ধুর বিয়ে। একদিকে যেমন আনন্দ হচ্ছে, অন্যদিকে বেশ টেনশনও আছে। সুভাষ রায়কে বিশ্বাস নেই। নদীর ধারে এসে সিদ্ধার্থ দেখল রাজ একটা মিষ্টির হাঁড়ি নিয়ে ওর জন্য অপেক্ষা করছে। এদিকে তখন শ্মশানের কালী মন্দিরের ভেতর যোগী বাবার সাথে হাতে হাত জোগাড় করছিল দীপ। বাইরে থেকে সিদ্ধার্থর ডাক শোনা গেল। দীপু, আমরা এসে গেছি। দাঁড়া, আমি আসছি। আয় আয় আয়, ভেতর আয়, ভেতর আয়। চল। ওরা মন্দিরের চাতালে এসে লক্ষ্য করে মায়ের মূর্তির সামনে একজন লাল কাপড় পরা মানুষ বসে আছেন। বাবা, বলছি এরা আমার বন্ধু। মানুষটা এবার ওদের দিকে ফিরে তাকালেন। সাদা লম্বা দাড়ি আর গোঁফ, মাথায় একই রঙের চুল চূড়া করে বাঁধা, টিকালো নাক, তীক্ষ্ণ চোখের দৃষ্টি যেন মর্মভেদী। শান্ত অথচ জলদ গম্ভীর স্বরে যোগী বললেন, আসল মানুষটা কোথায়? দেখছি বাবা, তোরাও আয় আমার সাথে। যাওয়ার আগে মশালটা নিয়ে যা। আমাদের কাছে মোবাইলের টর্চ আছে বাবা। তাতে কি আগুন আছে? বিরক্তির স্বরে বলে উঠলেন তিনি। দীপ বিনা বাক্য ব্যয়ে মশালটা প্রদীপের আগুনে ধরিয়ে নিল। একটু এগোলেই নদীর পার। এখানেই অর্ক আর তমালির আসার কথা, কিন্তু ওদের কোনো দেখা নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে করতে রাত 10:30 বেজে গেলে সিদ্ধার্থ বলল, আমি একটু এগিয়ে দেখছি, তোরা দুজন এখানে থাক, মনে হয় তমালি আসতে পারেনি। মোবাইলের টর্চটা জেলে এগোলো সিদ্ধার্থ। একটু এগোতেই দেখা হলো এক হন্তদন্ত তমালির সাথে। পরনে একটা বেনারসি শাড়ি, কাঁধে একটা ব্যাগ। এত দেরি হলো কেন তোর? আর অর্ক কোথায়? আমায় দরজা বন্ধ করে আটকে রেখেছিল। বাথরুমের নাম করে ঘর থেকে বেরিয়ে পালিয়ে এসেছি কোনো রকমে। আর অর্ক, ও কোথায়? জানি না, কালকের পর তো আর কথা হয়নি। তোর বাবা কোথায়? জানি না তো। যখন আমি পালিয়ে এলাম পুরো বাড়ি বলতে গেলে ফাঁকা। চল দেখি ওদিকে অর্ক এলো কিনা। ওরা দুজনে আবার ফিরতে লাগলো শ্মশানের দিকে। আজ আকাশ পরিষ্কার, চাঁদের আলোতে পরিবেশটা মোহময় লাগলেও উত্তেজনায় কারোর সেদিকে নজর দেওয়ার ফুরসত নেই। শ্মশানের একদম কাছে আসতেই দেখা গেল সেই কালো কুকুরটা অন্ধকারে দাঁড়িয়ে আছে। কুকুরটা ওদের দিকে এগিয়ে এলো। তমালি ভয় পেয়ে সিদ্ধার্থর হাতটা চেপে ধরল। ওটা কি সিধু? কুকুর? কোনো ভয় নেই, ও কালু, কিচ্ছু করবে না। মুখে কথাটা বললেও সিদ্ধার্থ নিজের বুকটাও ঢিপ ঢিপ করছিল। কালু এবার ওদের দিকে এগিয়ে আসতেই দীপের গলা শোনা গেল, কালু, কালু। চারদিকে খুঁজে এলাম, অর্ক দেখা নেই। কোনো বিপদ হলো না তো? দীপ ততক্ষণে কালুর মাথায় হাত বুলাতে শুরু করেছে। বিশালদেহী প্রাণীটা এবার দ্বীপের চারপাশে কয়েকবার চক্কর কেটে হঠাৎ করে নদীর পাড় ধরে খুব মনোযোগ সহকারে কি যেন একটা খুঁজতে খুঁজতে এগোতে লাগলো। দীপ বলল, কালু মনে হয় কিছু বলতে চায়। তোরা আয় তো আমার সাথে। পুরো দলটা এগিয়ে চলল কালুর পেছনে। দেখতে দেখতে কালু হাজির হলো সেই কালকের জায়গাটায়, যেখানে ওরা লোডশেডিং এর সময় বসে খাওয়া দাওয়া করছিল। সবাইকে অবাক করে কালু পাড় থেকে লাফ দিয়ে পড়ল নদীর জলে। এখন ভাঁটা চলছে, নদীতে খুব বেশি জল নেই। তমালি বাদে সবাই নেমে পড়ল নদীতে। কালু জলের মধ্যে দিয়ে সাঁতার কেটে নদীর মাঝের চড়ায় গিয়ে উঠল। অগত্যা ওরাও কোমর সমান জল পেরিয়ে উঠল চড়ায়।
পুরো চড়াটাই বড় ঘাসে ঢাকা। তার উপর বেশ কিছু জায়গায় ভ্যারেন্ডা গাছের ছোপ। সবার ভেতরেই কিসের যেন একটা দুশ্চিন্তা আর অস্বস্তি মেশানো ভাব কাজ করছে। কারোর মুখেই কোনো কথা নেই। একটু ছড়িয়ে ছিটিয়ে সবাই খুঁজছে। দীপ চিৎকার করে উঠল, ওই তো অর্ক। সবাই দেখল একটা মানুষের মতো অবয়ব দূরে একগাছা ভ্যারেন্ডা ঝোপের পাশে দাঁড়িয়ে আছে। চেহারা দেখে মনে হচ্ছে অর্কই। রাজ ছুটে গেল সেদিকে। হুমা, কোথায় কি? কেউ নেই সেখানে। ওরা কি হয়েছে বুঝতে না পেরে হতভম্ব হয়ে গেল। স্পষ্ট দেখলাম অর্ক দাঁড়িয়ে আছে। আরে আরে আমিও তো দেখলাম। তবে সবার আগে তীরের ফলার মতো ক্ষিপ্র গতিতে ছুটল কালু। পাড়ে সুভাষ রায় দলবল নিয়ে তমালিকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। এই ধর ধর, বেশি বাড়াবাড়ি করলে বন্ধুর মতো তোদের অবস্থা। লোকটার কথা শেষ করার আগেই কালু ঝাঁপিয়ে পড়ল তার ওপর, আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিল তাকে। লোকটা মাটিতে পড়ে কাতরাতে লাগলো। সুভাষ রায় এবার পিস্তল বার করে গুলি ছুড়লেন কালুকে লক্ষ্য করে, কিন্তু কিছুই হলো না। উল্টে কালু বাঘের মতো ভয়ঙ্কর নজর পড়ল তার ওপর। কালু ছুটে গেল তার দিকে। সুভাষ রায় এবার এক পা করে পেছোতে পেছোতে ঘুরে ছুটতে গিয়ে আটকে গেলেন। কাকে যেন দেখে ভয়ে চিৎকার করে উঠলেন, না, এ হতে পারে না। ওরা দেখল সুভাষ রায়ের সামনে দাঁড়িয়ে আছে অর্ক। তার চোখ দুটোয় ঘৃণা ঝরে পড়ছে। সিদ্ধার্থ চেঁচিয়ে উঠল, তুই এতক্ষণ কোথায় ছিলি? অর্ক কোনো উত্তর না দিয়ে কেবল চুপচাপ হাতটা তুলে কালুকে ডাকে। এরপর ডান হাতের তর্জনীটা তুলে ধরে সুভাষ রায়ের দিকে। নিমেষে কালো প্রাণীটা ছুটে যায় মূর্তিমান জমের মতো। পালাতে চেষ্টা করলো সুভাষ, কিন্তু পারল না। ও মাটিতে পড়ে গেল। কালু ঝাঁপিয়ে পড়ে তার কণ্ঠনালী লক্ষ্য করে। একটা কাতর আর্তনাদ ভেসে আসে শুধু। সুভাষ রায়ের কণ্ঠনালী বেয়ে গল গল করে বেরিয়ে আসে রক্ত। ঘটনার আকস্মিকতা কেটে সবাই ছুটে যায় সেখানে। তমালি বলে ওঠে, অর্ক কোথায়? সবাই অবাক হয়ে যায়। সত্যি তো, অর্ক কোথায়? এমন সময় ওরা দেখে কালু ল্যাজ নাড়ছে, আর পাশে দাঁড়িয়ে তিনি আর কেউ নন, যোগী বাবা। ওদের মুখে সব শুনে উনি বললেন, কালুর একটা বিশেষ ক্ষমতা আছে। ও অশরীরী আত্মাদের দেখতে পায়, তাদের কথা মানে, নির্দেশও বুঝতে পারে। আজকে কালু ওই অর্কর নির্দেশেই যা করার করেছে। তার মানে বাবা, আপনি বলছেন অর্ক আর বেঁচে নেই? সুভাষ রায় ছেলেটাকে মেরে ওই চড়ায় পুঁতে দিয়েছে। তোরা যা। তার কথা শুনে সবাই মিলে চড়াই নেমে খোঁজাখুঁজি শুরু করে। হাজার বারণ করা সত্ত্বে কথা শোনে না তমালি। এই অন্ধকারে নদীর জলে নেমে হ্যাচর প্যাচর করে কাদামাটি মেখে সেও ওদের সাথে চড়ায় নামে। চড়ায় যেখানে অর্ককে ওরা দেখেছিল সেখানে একটা মাটির স্তূপ দেখা যায়। সেটা খুঁড়তেই পাওয়া যায় অর্কর দেহ। কিন্তু এইবারে এই দৃশ্য দেখেই অজ্ঞান হয়ে যায় তমালি। খবর পেয়ে গ্রামের লোক আর পুলিশ যখন আসে, আকাশ তখন লাল হয়ে এসেছে। নদীর পাড়ে হতাশ হয়ে বসে থাকা তিনজনের চোখের জল যেন শেষ হতে চাইছে না। হাজার প্রশ্ন, পুলিশের জেরা সত্ত্বেও তাদের মুখে কোনো কথা নেই। বিশাল বড় চেহারার সেই কালো প্রাণীটা এসে তাদের পাশে দাঁড়ায়, যেন ওদের পাশে দাঁড়িয়ে থাকা অর্ককে সে দেখতে পাচ্ছে। অদৃশ্য সেই মানুষটার দিকে তাকিয়ে ল্যাজ নাড়তে থাকে কালু। তিন বন্ধু এবার হাত রাখে কালুর মাথায়। ওরা আজও সেই চারজনই আছে, আজীবন থাকবে।
শেষ হলো সাগর কুমার পাঠকের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, ঝড়ের রাতে লোডশেডিং। গল্পটা কেমন লাগলো কমেন্ট ডাউন বিলো। আর নতুন 3D ইমার্সিভ এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো অবভিয়াসলি ফিডব্যাক দিয়ে জানাতে ভুলবে না। কারুর মনে হতে পারে যে কোনো সাউন্ড একটু কম লেগেছে হয়তো, বা কোনোটা একটু বেশি লেগেছে, তো সেটা স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্টের জন্য, মানে স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্টের জন্য ওটা হয়েছে, যে কোনোটা তোমার সামনে থেকে বা পেছন থেকে বা রাইট লেফট বা মিক্সড কোনো জায়গা থেকে, ওপর নিচ। তো সেইটা আস্তে আস্তে আমরা অল্প অল্প করে ইনক্লুড করছি, যাতে আস্তে আস্তে এটা তোমাদের অভ্যাস হয়ে যায়। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড: সোনিয়া @1988, অনন্যা গাঙ্গুলি, সৈকত ভূঁইয়া, কুনাল রয়, ASR মানে অভিন্না সিংহ রয়, শেখ শামসুদ্দিন, সারা এডেন, MD ওয়াসিম খান, ওয়ান্ডারার কমিউনিটি, অভিজিৎ ভকত, জয়নাল মল্লিক, বিদিশা মুখার্জি, ট্রাভেল উইথ MTB রাইডার, সায়ন পাল, রোহিত প্রধান, সমৃদ্ধা দাস, জয় রাজ, সঞ্চিতা সরকার, দ্য বং বয়, সুব্রত জানা, KS গেমিন, অঙ্কন, AR এন্টারটেন রাজবংশী, 4-বিট ফ্লিঞ্চ, সৌমিকা বিশ্বাস, রিয়া সাহা, দীপায়ন ঘোষ, দীপায়ন মাহাতো, সোমনাথ মণ্ডল, সন্দীপন কোলে, সুমনা রয়, সৌভিক দাস, শুভম মণ্ডল, মিসবাউল হক, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, হরিদাস কীর্তনিয়া, বাপ্পা মাঝি, ফায়ার আইস গেমিং, অয়ন সাহা, আর্নো, ইন্ডিয়া বুদ্ধদেব, জয়ন্ত ঘোষ, রশনি 14, লেটস বি গন। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ইউর ওয়ান্ডারফুল সাপোর্ট। তাহলে চলে যাচ্ছি কমেন্ট সেকশনে, দেখি কে কি বলছে। বাংলাদেশ থেকে সুমি বলছে, আপনাদের গল্প প্রতিদিন শুনি কিন্তু আমার মেসেজের কোনো রিপ্লাই পাই না। বাংলাদেশ থেকে সুমি। ব্যাপারটা হচ্ছে যে সব মেসেজ আমাদের দেখে ওঠার সময়টা তো হয় না, আর তোমার বা আপনার প্রোফাইলের কোনো পিক নেই, তারপর ইউজার আইডিটা ডিফল্ট একটা আইডি পড়ে আছে, যার জন্য জিনিসগুলো একটু চোখে কম পড়ে। ঠিক আছে, এগুলো যদি একটু ঠিক করে নেওয়া যায়, আর একটু যদি বড় বড় ভালো ডিটেলড মেসেজ পাওয়া যায় তাহলে খুব ভালো লাগবে। ডেফিনেটলি পড়বো, একবার পড়লাম মাথায় থাকলো, নেক্সট বার নিশ্চয়ই চেষ্টা করব ক্যাচ করার। অখিল খান 222 বলছে, কিপ ইট আপ, দুয়া রইল নিয়মিত যেন আপনাদের গল্প শুনতে পাই। ভালো থাকবেন অ্যান্ড গল্প শুনিয়ে আমাদেরও ভালো রাখবেন। সো সরি আপনাদের ফ্যান বা এসি হয়ে গেছি এটা বললাম না, কারণ যদি আপনাদের ঠান্ডা লেগে যায়, গলা খারাপ হয়ে যায়, এমনিতেই ওয়েদারটা খারাপ তাই। আরে একদমই চিন্তা করবেন না, শীত গ্রীষ্ম বর্ষা আপনারাই তো আমাদের ভরসা, গলা একদম ঠিক থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল কমেন্ট, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। আমাদের মেম্বার ওয়ান্ডারার কমিউনিটি বলছে, ধন্যবাদ 221B হ্যারিসন রোড, আপনাদের সদস্য হয়ে ওঠায় আমি আনন্দিত। আমি হুগলির জিরাট নিবাসী। আমরাও কিন্তু হুগলির, আগেও বলেছি। থ্যাংক ইউ সো মাচ, কাছের লোক সাপোর্ট করছে জানতে পারলে খুব ভালো লাগে। আচ্ছা, কন্টিনিউইং উইথ দ্য কমেন্ট। আমি বিশেষত রাত নামলেই আপনাদের গল্প শুনি, একাকী বসে গভীরভাবে অনুভব করি। আমি চেষ্টা করছি আপনাদের কাছে আমার লেখা গল্প প্রদর্শন করার। নিশ্চয়ই গল্প পাঠাবেন submit.221b@gmail.com এ। আমাদের টিম আছে গল্প সিলেক্ট করার, তারা যদি গল্পটা সিলেক্ট করে নিশ্চয়ই আমরা সেই গল্পটাকে প্রেজেন্ট করব এবং সেইভাবে আপনার সাথে কথাও হয়ে যাবে। আচ্ছা, পড়ছি। মেলায় কেনা মাত্র 10 টাকার 1 কর মাপের বইগুলোতে এইরকমই রোমাঞ্চ অনুভব করতাম। তখন নিজে পড়তে না পারলেও মা, দিদা, দাদুর পাঠেই সেসব কল্পনা করতাম। এখন সময় বদলে গেছে, দিদার বয়স হয়েছে, দাদুর ঈশ্বরপ্রাপ্তি ঘটেছে, আর মায়ের সঙ্গে চাইলেও কথা বলার সময় হয়ে ওঠে না। যেটুকু পাই লাঞ্চ টাইমে আমার কাছে তা যথেষ্ট নয়, কিন্তু বাস্তব আর বাস্তবতা আমায় গ্রাস করেছে। সত্যি কথা বলতে আপনাদের উপস্থাপনায় আমি সেই সময়কে খুঁজে পাই। শুধু মনে হয় দাদু থাকলে একসঙ্গে বসে চা মুড়ি সহযোগে আপনাদের পরিবেশনা উপভোগ করতাম। ধন্যবাদ 221B হ্যারিসন রোড, ইতি দিব্যজ্যোতি, ওয়ান্ডারার কমিউনিটি। জানেন, আপনার এই কমেন্টটা পড়ে আমার খুব সুন্দর একটা গল্পের অংশের কথা মনে পড়ে গেল। তারানাথ তান্ত্রিকের গল্পের একটা অংশ। সেখানে তারানাথ এখন বসে, মানে বর্তমানে বসে এরকমভাবেই স্মৃতিরোমন্থন করছে আগেকার দিনের ছোটবেলার কথা। এইভাবেই বলছিল যে আগে ঝড় বৃষ্টি হলে আম কুড়োতে যেতাম, মাছ ধরতে যেতাম, বাড়িতে আসলে মায়ের বকুনি খেতাম, আবার ইচ্ছে করে মায়ের কাছে বকুনি খেতে।
এ পৃথিবীতে যদি আবার জন্মাই, যেন মানুষ হয়েই জন্মাই, আবার যেন এরকম আম কুড়াতে পারি, মাছ ধরতে পারি, আবার যেন মায়ের কাছে বকুনি খেতে পারি। গল্পের এই জায়গাটা এত সুন্দর টাচ করে আমাদের। আপনার লেখাটাও ঠিক সিমিলারলি করলো। মানে এই দুটো লেখা থেকেই, গল্পের অংশ এবং আপনার কমেন্টটা থেকে একটা জিনিসই বোঝা যায় যে আমরা কিছু মানুষ কতটা নিজেদের ছোটবেলাটাকে চেরিশ করি, আর কতটা এটাও আমাদের মধ্যে একটা রিয়েলাইজেশন হয় যে সেই সময়টা আর ফিরে আসবে না। আর তাই মানে ওই কথাটা যখন তারানাথ লাস্টে বলছে, আবার জন্মালে যেন মানুষ হয়েই জন্মাই, আবার যেন আম কুড়াতে যেতে পারি, মানে এই কথাটার মধ্যে কতটা হারিয়ে যাওয়া, কতটা হারিয়ে ফেলা, সেটাকে না পাওয়ার অনুভূতি, সেটাকে ফিরে চাওয়া আছে। এই জিনিসটা খুব খুব মনকে আনন্দও যেরকম দেয়, আবার একটা কষ্টও দেয়। এই নস্টালজিয়াটা যে মানুষের মধ্যে, স্পেশালি আমাদের মতো বাঙালিদের মধ্যে যে কাজ করে, এটা কিন্তু আমি খুব ফিল করি। আর তাই জন্যই 221B হ্যারিসন রোডে আমি প্রত্যয় দুজনেই চেষ্টা করছি গল্পগুলোকে এমনভাবে গড়ে তোলার যাতে মনে হয় আমরা ছোটোবেলায় সেই দিদুর কাছে, দাদুর কাছে বা মায়ের কাছে গল্পগুলো শুনছি। কারণ আমরা যেই সময় মোটামুটি বড় হয়েছি তখনও কিন্তু পৃথিবীটা অনেকটাই অন্যরকম ছিল। অনেক জিনিস ছিল না যেগুলো আজকের দিনে আছে। আজকে আমরা একটা জালে জড়িয়ে পড়েছি, ইন্টারনেটের জালেই জড়িয়ে পড়েছি। তা অন্তর্জাল বলে বোধহয় ইন্টারনেটকে বাংলাতে। তো যাই হোক, এই জালে জড়ানোর থেকে আগেকার দিনের ছোটবেলার স্মৃতির জালে জড়ানোটা যে কতটা ভয়ঙ্কর, মানে কতটা ডেঞ্জারাস, সেটা থেকে বেরোনো যে কতটা কঠিন, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই দিনগুলোকে হারিয়ে আমরা রিয়েলাইজ করি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল কমেন্ট। আপনার কমেন্টটা টোটালি 221B হ্যারিসন রোডের মোটো, আমাদের যে টার্গেট, আপনাদেরকে যেই ফিলিংটা আমরা সত্যিকারের দিতে চাই সেইটাকে তুলে ধরে। খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ মেম্বারশিপটা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। তাহলে আজকের আড্ডাটা এখানেই শেষ করছি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমাদের শ্রোতারা একটু দুদলে ভাগ হয়ে যাবে, কারণ আজকে বোধহয় আইসিসি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া বাংলাদেশের খেলা। সবাই সবার দেশকে একদম উড়িয়ে ফাটিয়ে জান প্রাণ দিয়ে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের গল্পে। টিল দেন, কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।